নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করেছে। ভাই রে ভাই, একেই বলে সাহস। পুলিশের ব্যারিকেড ভেঙে ধানমন্ডিতে নির্ভয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরেও সারা দেশে লিফলেট বিতরণ, বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল। ইউনুস প্রশাসনকে যেন পাত্তাই দিচ্ছে না ছাত্রলীগের নেতাকর্মীরা। তাই এবার বয়কে জয় করি, লাঠি হাতে ধানমন্ডিতে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে স্লোগানে কাঁপলো ধানমন্ডির রাজপথ। ছাত্রলীগের হাতে লাঠি শুটা দেখে বয়ে পিছু হতে বাধ্য হয় প্রশাসন। এবার হয় এসপার নয় ওসপার। নৌকার পালে লেগেছে জোর হাওয়া। দেখেন, যারা নৌকারে ডুবাইতে চাচ্ছিল, যারা চাইছিল যে নৌকারে এমন ভাবে ডুবাই দিব যে একদম সমুদ্রের তলদেশে যে পড়ে থাকবো, কারো ক্ষমতার হবে না ওই নৌকারে তুলে নিয়ে আসা। কিন্তু ডুবন্ত নৌকা যখন আবার ভাসমান হওয়ার পরে দ্রুত গতিতে স্রোতের প্রতিকূল নয়, স্রোতের অনুকূলে চলা শুরু করলো, তাও আবার দ্রুত গতিতে, তখন তো আর তাদের ধৈর্য মানতেছে না, তাদের তো হাহাকার শুরু হয়ে গেছে। এই যে 5 তারিখের আগে যখন নৌকা যখন সরকারে ছিল, তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের মিথ্যাচার প্রপাগান্ডা শুনছি। বর্তমানে সরকারের একজন উপদেষ্টা তিনি কিন্তু বলছিল যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে। দেশের মানুষ চাকরি পায় না, 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, এরকম লেকচার কিন্তু দিছিল। তারপরে যখন সাংবাদিক খালেদ মহিউদ্দিন সাহেব জিগাইল যে 26 লক্ষ ভারতের কথা আপনি বলছিলেন, তখন বলল যে আমি তো উপদেষ্টা হওয়ার আগে বলছিলাম। মানে উপদেষ্টা হওয়ার আগে বলছিল, আর এখন উপদেষ্টা, এখন তো আর বলে নাই। মিথ্যাবাদী এখনও মিথ্যাচার ছড়াইতেছে। একটা ভুয়া বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ভাইরাল করার চেষ্টা করতেছে যে আওয়ামী লীগের সভানেত্রী তিনি নাকি ক্যান্সারে আক্রান্ত, তিনি আর রাজনীতিতে ফিরবেন না, তিনি আর দেশে ফিরবেন না, তার আর রাজনীতি করার কোনো ইচ্ছা নাই, তিনি কোনো প্রোগ্রাম দেয় নাই, এই ধরনের মিথ্যা। অথচ ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিমার্স স্ক্যানার বলতেছে এই সংবাদটি, এই বিবৃতিটি সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা প্রপাগান্ডা। এরকম প্রপাগান্ডা, মিথ্যা প্রচার চলবই। কিন্তু দেখেন, মিথ্যাচার কখন? যখন একজন লোক বা একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীর সাথে পার পেতেছে না, কোনোভাবেই পেতেছে না। দেখেন, তাদেরকে এমনভাবে উচ্ছেদের চেষ্টা করছে যে বাংলাদেশে নাই। জাস্ট ফেসবুকে, মানে তাদের ভেরিফাইড ফেসবুকের মাধ্যমে এমনি একটা লেখা দিল কর্মসূচি, সেই কর্মসূচি পালন হইতেছে। এদের হাঁটু কাঁপানি উঠতেছে, আর মিথ্যাচার নিয়ে ব্যস্ত। মিথ্যাচার দেখে ঢাকা যায় না তো। আমি কথা বলবো, দেখেন, আওয়ামী লীগের লিফলেট বিতরণে শিক্ষা ক্যাডারের কর্মকর্তা তিনি একজন সরকারি চাকরিজীবী। সরকারি চাকরির বিধি অনুযায়ী, আচরণ বিধি অনুযায়ী কিন্তু কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না। যদি করে, তার কিন্তু চাকরির ক্ষেত্রে অসুবিধা হবে। কিন্তু সেই অসুবিধা, সেই চাকরির কোনো তোয়াক্কা না করে তিনি কিন্তু আওয়ামী লীগের লিফলেট বিতরণ করতেছে। তার নাম হলো মুকিব মিয়া, তিনি শিক্ষা ক্যাডার। সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করছে, তখন তিনি বলছে, মুকিব মিয়ার ভাষ্য, লিফলেট বিতরণ করে তিনি চাকরিবিধি লঙ্ঘন করেননি, উল্টো ডক্টর ইউনুস সংবিধান লঙ্ঘন করেছেন বলে দাবি করেন তিনি, যার কারণে তিনি প্রতিবাদ করছেন। তিনি বলেন, আওয়ামী লীগও প্রতিবাদ করছে, তাই আওয়ামী লীগের লিফলেট আমার নেতৃত্বে বিতরণ করছে, এতে চাকরিবিধি লঙ্ঘন হয়নি। আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, এই দলের লিফলেট বিতরণ করা আমার অধিকার। একজন সরকারি কর্মকর্তা তিনি বলতেছেন যে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা তার অধিকার। আপনি দেখেন, আপনি ফেসবুকে যান, ইউটিউবে যান, টিকটকে যান, সামাজিক যোগাযোগ মাধ্যম সকল জায়গায়, এবং হাটে ঘাটে মাঠে বাজার স্টেশন সব জায়গায় দেখবেন শুধু আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। এমনকি সরকারের যারা দায়িত্বরত আছেন এবং ছাত্র নেতা যারা আছেন, বিরোধী দলের যারা আছেন, বিরোধী দল নাই, হয়তো সব একই, রাজনৈতিক দল যারা আছেন, সবাই কিন্তু সবার মনের মধ্যে শুধু একটাই আওয়ামী লীগ, নৌকা। তাহলে এই যে তারা সবাই মিলে নৌকারে দিল ডুবাইয়া, সেই নৌকা আবার 1 ফেব্রুয়ারি উঠলো ভাসাইয়া, উঠে আপনার লক্ষ লক্ষ কর্মী, নৌকার মাঝে হচ্ছে শেখ হাসিনা। বোঝেন তাইলে নৌকার পালে হাওয়া লেগেছে কিনা? নৌকার পালে কিন্তু হাওয়া লাগছে। নৌকার পাল উঠানো, লক্ষ লক্ষ কর্মী কাজ করতেছে নৌকাকে গন্তব্যে পৌঁছানোর জন্য। আর নৌকার যে হাল, সেই হালটা ধরে আছে আওয়ামী লীগের সভানেত্রী, এবং নৌকার পালে লেগেছে জোর হাওয়া। নৌকা চলে যেতেছে। নৌকার যারা সমর্থক, তাদের দোয়া ভালোবাসা হাওয়াটা আরও বেড়ে দিতেছে। এরকমই কিন্তু হইতেছে। সামনে দেখতে পারবেন যে এই যে নৌকার পালে জোর হাওয়া লেগেছে, আমি বললাম এরকমই হইতেছে। জাতীয় নাগরিক কমিটি উত্তরবঙ্গে কৃষক সমাবেশ নামে সরকারের ৬৬ লাখ টাকা মেরে দিয়েছে।
এমন দেশ ভাই সরকারের এই টাকাটা অপচয় করছে এই সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটি। আমরা ভালোভাবেই জানি কেন আসলে এই জাতীয় নাগরিক কমিটি এখন সরকারের টাকা ব্যবহার করে উত্তরবঙ্গে গিয়ে কৃষক সমাবেশ করছে। এটা যত না কৃষকের উপকারের জন্য তার থেকে বড় বেশি হলো এদের রাজনৈতিক প্রচারণা। আর এটা বোঝার জন্য আমাদেরকে আসলে যে রকেট সায়েন্স বুঝতে হবে তা না। কৃষক সমাবেশের কথা বলে উত্তরবঙ্গ কৃষক বাস্তবায়ন কমিটির আহ্বায়ক যে নাহিদ ইসলাম নলেজ সেই ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে 66 লাখ টাকা নিয়েছে। মজার বিষয় হলো যে এই কৃষক সমাবেশে যাদেরকে অতিথি করা হয়েছে মেজরিটি হলো এই জাতীয় নাগরিক কমিটির সদস্য। আরো মজার বিষয় হলো এই যে 1 লাখ কৃষককে সমাবেশ করার কথা ছিল এবং সেটা বলে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে 66 লাখ টাকা নিয়েছে। কতজন সেখানে উপস্থিত হয়েছে জানেন? 100 জনের বেশি হবে না, তাও সবাই কৃষক কিনা সেটা সন্দেহ রয়েছে। তার মানে হলো 1 লাখ কৃষকের জন্য যেই আপনার বাজেটটা নিয়েছে সরকার থেকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে সেটা তারা পুরোটাই মেরে দিয়েছে, কারণ সেখানে 100 জন লোকও কিন্তু উপস্থিত হয়নি। এখন কথা হলো এই জাতীয় নাগরিক কমিটি সরকারের টাকায় এইভাবে কোনো সমাবেশ করতে পারে কিনা? এক কথা হলো না, কারণ এরা কোনো সরকারের কোনো সংগঠন না, বরং এরা একটা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। কিন্তু যদি তারা সরকারের টাকা ব্যয় করে এরকম নতুন একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে কৃষক সমাবেশ করে, তার মানে হলো তারা তাদের রাজনৈতিক প্রচারণাটা চালাচ্ছে আমাদের সরকারি টাকা ব্যয় করে, আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে। আর এইভাবে সরকারি টাকা তারা যখন তাদের রাজনৈতিক সমাবেশের জন্য ব্যয় করে, এটা কিন্তু একটা দুর্নীতির শামিল। আর তারাই নাকি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। খুবই হাস্যকর বিষয়টা। দ্বিতীয় বিষয় হলো এই ধরনের কৃষক সমাবেশের জন্য ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় কি বাজেট দিতে পারে কিনা? এটার উত্তর হলো না। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় বাজেট দিবে যে ধরেন যে ক্রাইসিস মোমেন্টে যে সকল ইভেন্ট হয়, যেমন ধরেন যে ফেনীতে যে ধরনের আপনার বন্যা হয়েছিল, এর পরবর্তী পুনর্বাসনের জন্য যদি সেইখানে বসতবাড়ি নির্মাণ করতে হয় অথবা সেইখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যে সহায়তা দিবে সেটা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে দিবে। এরকম কৃষক সমাবেশের জন্য ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে কোনোভাবেই এভাবে আসলে সরকারি বাজেট দিতে পারে না। তার উপরে এটা একটা পলিটিক্যাল এজেন্ডার জন্য দিয়েছে, যেটা ওই উপদেষ্টা বা যারা এটার অনুমোদন দিয়েছে তারাও সমানভাবে অপরাধী। এখন কথা হলো তারা 1 লাখ লোকের কথা বলে যে টাকাটা নিয়েছে সেখানে 100 জন লোকও হয়নি, তার মানে বাকি টাকাটা তারা নিজেদের পকেটে ঢুকাইছে। এখনো রাজনৈতিক দল করার আগেই তারা এভাবে সরকারের ফান্ড নিয়ে লুটপাট শুরু করেছে। বুঝে নেবা তারা যদি সরকার গঠন করে তাহলে বাংলাদেশের অর্থনীতির কি অবস্থা তৈরি করবে। আরেকটা মজার বিষয় হলো যে এই যে কৃষক সমাবেশ করেছে তারা ত্রাণ মন্ত্রণালয়কে যে আবেদনটা দিয়েছে সেখানে তারা স্পেসিফিক বলেছে যে কৃষকদের জন্য তারা বাজেট দিয়েছে 200 টাকা করে, অথচ সেইখানে যারা ভিআইপি অতিথি আসবে মানে এই যে নাগরিক কমিটির সদস্যরা আসবে তাদের জন্য খাবার বাবদ বাজেট দিয়েছে 500 টাকা করে। তো এটা যদি কৃষকের সমাবেশ হয়, আপনার ভিআইপির বাজেট 500 টাকা অথচ কৃষকদের জন্য 200 টাকা, আপনি বিষয়টা বুঝছেন যে সরকারি টাকা ব্যয় করে তারা যে তাদের রাজনৈতিক প্রচারণা চালাচ্ছে। যদি এটা কৃষকদের জন্য হয়ে থাকে তাহলে কৃষকদের জন্য না বাজেট বেশি হওয়ার কথা, তাই না? সো এরা আবার নাকি কৃষকদের অধিকার আদায় করবে, যেখানে তারা কৃষক সমাবেশ করতে গিয়ে সেখানেই দুর্নীতি করছে, সেখানেই বৈষম্য করছে, সেখানেই কৃষকের অধিকার খর্ব করছে, তারা আবার কৃষকের অধিকার নাকি আদায় করবে। সবচাইতে বড় কথা হলো সেইখানে 1 লাখ লোকের মানুষের কথা বলে যে টাকা নেওয়া হয়েছে সেখানে 100 লোক উপস্থিত হয়নি, তাহলে বাকি টাকাটার হিসাব কাকে দিবে? কে চাইবে? মন্ত্রণালয় কি এই টাকার হিসাব চাইবে? টুঙ্গিপাড়ার পরিস্থিতি রীতিমতো ভয়াবহ, আতঙ্কজনক। পরিস্থিতি এমন যে এখন থানা পুলিশকে পাহারা দিচ্ছে সেনা সদস্যরা। খবর হচ্ছে টুঙ্গিপাড়া থানার সামনে রাতভর সেনাবাহিনীর সাজো আজান। কারণ কি? কারণ হচ্ছে তারা থানা পাহারা দিচ্ছে। আর এদিকে যারা পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই করে নিয়ে গেছে তাদের কাউকে ধরা যায়নি, ধরা সম্ভব না, কেননা পুলিশ নিজেই এখন তার নিরাপত্তার জন্য সেনাবাহিনী দ্বারা পরিবেষ্টিত। যদিও বলা হচ্ছে যে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু কি অভিযান চলছে গতকাল থেকে এই পর্যন্ত কাকে কাকে গ্রেপ্তার করা হয়েছে তার কোনো তথ্য কিন্তু গণমাধ্যম দিতে পারেনি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা সারা রাত ঘিরে রেখেছে সেনাবাহিনী সদস্যরা। দর্শক, এটা হচ্ছে সমকালের রিপোর্টের প্রথম লাইনটাই হচ্ছে সারা রাত ঘিরে রেখেছে। জানা গেছে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় নিরাপত্তা দিতে সাজোয়া যান নিয়ে রাতভর থানা ঘিরে রাখেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান রোববার রাত 9:30 থেকে সোমবার সকাল 8:30 পর্যন্ত সাজোয়া যান টুঙ্গিপাড়া থানার সামনে অবস্থান করেন সেনা সদস্যরা। এর আগে আওয়ামী লীগ ছাত্রলীগ সন্দেহে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা চালায় তাদের সমর্থকরা। এ সময় টুঙ্গিপাড়া থানার 5 পুলিশ সদস্য আহত হয়। হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগের সমর্থক বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যা 7টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরের বঙ্গবন্ধু সমাধির পাশে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে। সন্ধ্যায় খান সাহেব শেখ আশরাফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিফলেট বিতরণ বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই এলাকার মুদি দোকানদার সাফায়েত গাজীকে আটক করে নিয়ে যাচ্ছিল পুলিশ। এ সময় পুলিশের গাড়ি আটকে ভাঙচুর করে একজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে তার উপর হামলা চালায় স্থানীয়রা। মানে গাড়ি ভাঙচুর করে একজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে তার উপর হামলা চালায়। পরে
থানার অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলে তারাও তোপের মুখে পড়ে। পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌঁছে অবরুদ্ধ পুলিশ সদস্যকে ছাড়িয়ে নেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার পর থেকে নিরাপত্তা দিতে বেশ কয়েকটি সাজোয়া যান টুঙ্গিপাড়া থানার সামনে সারা রাত অবস্থান করেছে সেনাবাহিনী। এছাড়াও টুঙ্গিপাড়া থানা এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম বলছেন, আমাদের থানাসহ সকল পুলিশ সদস্যদের নিরাপত্তাজনিত কারণে সাজোয়া যান নিয়ে সেনাবাহিনী সদস্যরা থানার চারপাশে অবস্থান করছে। হামলায় 5 জন পুলিশ সদস্য আহত হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান। টুঙ্গিপাড়া থানার ইয়নো মোহাম্মদ মইনুল হক বলেন, পুলিশের গাড়ি ভাঙচুর এবং একজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। পরে উত্তেজিত জনতাকে বুঝিয়ে পুলিশ সদস্যকে ছাড়িয়ে ওসির কাছে বুঝিয়ে দিয়ে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এটা তো শান্ত থাকা না, এটা তো একটা আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছে। টুঙ্গিপাড়া বাংলাদেশের এখন আগ্নেয়গিরির অগ্নুৎপাত হবার একটা ঘটনাস্থলে পরিণত হয়েছে, যেখানে কারোর শাসন, কোনো আইন সেখানে কার্যকর না। টুঙ্গিপাড়া রীতিমতো একটা আওয়ামী লীগের স্বাধীন রাজধানী বলা যায়, সেই রাজধানীতে পরিণত করেছে তারা। আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিকুল আলম, আমার ধারণা তিনি দীর্ঘদিন তার নামটি মানুষের মনের মধ্যে গেঁথে রেখে যাচ্ছেন নেতিবাচকভাবে। তার কারণ তার মতন এর আগে অন্য কোনো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা প্রেস সচিব এইভাবে রাজনৈতিক বক্তব্য দেননি। তিনি যে ধরনের একের পর এক মন্তব্য করছেন, মনে হচ্ছে যে তিনি নিজেই একটি রাজনৈতিক দলের প্রধান, অথবা বিশেষ কোনো এজেন্ডা নিয়ে তিনি তার গণ্ডির বাইরে থেকে নানান ধরনের বক্তব্য দিচ্ছেন। সর্বশেষ তিনি যে তোপের মুখে পড়লেন মানুষের, তা হচ্ছে 21-এর বইমেলার প্রাঙ্গণে শেখ হাসিনার ছবিযুক্ত একটি ডাস্টবিন যে স্থাপন করা হয়েছে, সেখানে তিনি ময়লা ছুড়লেন। সেই ছবি তিনি ফেসবুকে পোস্ট করলেন এবং তিনি এতটাই বীরত্বপূর্ণ কাজ করছেন যে সেই পোস্টগুলো আবার তুলে নিচ্ছেন এবং এই ফেসবুক পোস্টটিও তিনি তুলে নিয়েছেন সঙ্গত কারণেই সমালোচনার মুখে। তিনি কি লিখেছিলেন সেই পোস্টে? তিনি লিখেছিলেন, বীরত্বের সঙ্গে শনিবার বাংলা একাডেমিতে 21-এর বইমেলার প্রথম দিনে বিনে মানে ডাস্টবিনে জঞ্জাল নিক্ষেপ। আবার তিনি ইংলিশেও সেটি ট্রান্সলেট করে দিয়েছিলেন, থ্রোয়িং ট্রাশ অ্যাট বিন অন দ্য ফার্স্ট ডে অফ দ্য 21 বুক ফেয়ার অ্যাট বাংলা একাডেমি অন স্যাটারডে। মানে এটা যেন দেশ বিদেশে ছড়িয়ে যায়। শেখ হাসিনার প্রতি যে চরম ঘৃণা বোধ মানুষের রয়েছে, তিনি সেটি নিজে উপস্থাপন করে বোঝাতে চেয়েছেন। তো কাজটা যদি ভালো হয়েই থাকে, কেন স্ট্যান্ড নিতে পারেননি নিজের জায়গায়? কেন তিনি ফেসবুক পোস্টটি উইথড্র করলেন? মানে এটা দিয়ে তো বোঝা যায় যে তিনি কতটা স্ববিরোধিতার মধ্যে রয়েছেন। অতিমাত্রায় যখন কোনো জায়গায় দলান্ধ হয়ে কিংবা বিশেষ একটি আদর্শে অন্ধ হয়ে, আদর্শ এখানে বলবো কিনা আমি জানি না, যাও বিশেষ একটি পক্ষ অবলম্বন করে নিজের কাজকর্ম যখন করতে থাকেন, তখন মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটে, নিজেই নানান ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান। কথা হচ্ছে যে সচিব পদমর্যাদার একটি পদে থেকে তিনি এটি করতে পারেন কিনা, প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়ে তিনি এ ধরনের কোনো আচরণ করতে পারেন কিনা। তারা তো অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বিভিন্ন দায়িত্বে রয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার সবার কথা বলবে, অন্তর্বর্তীকালীন সরকারের সব কাজকর্মে নিরপেক্ষতা প্রমাণ পাবে, তা তো হচ্ছেই না। এগুলো বলা না বলা সমান কথা। কথা হচ্ছে যে শেখ হাসিনার প্রতি মানুষের ঘৃণা রয়েছে, মানুষের ক্ষোভ যেমন রয়েছে, এটা যেমন সত্য কথা, আবার শেখ হাসিনার অনুরক্ত ভক্ত অনুসারী রয়েছে। তো অস্বীকার তো করার তো কোনো উপায় নেই। কেউ আবার মনে করেন না যে আমি শেখ হাসিনার পক্ষে দালালি করছি। আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষের আশা আকাঙ্ক্ষার যে জায়গাটি প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমান অন্তর্বর্তী সরকারকে কেন্দ্র করে, তা তো নেই আর সেই জায়গায় কিছু। কেউ তো পথ দেখাতে পারছে না। কেন এমনটা করা হচ্ছে? বিশেষ এজেন্ডা নিয়ে তাহলে এই সরকার কাজ করছে, এটা তো স্পষ্ট। যদি প্রশ্ন করি, আচ্ছা শেখ হাসিনার তো এখনো বিচার হয়নি, যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, যদিও তা নিয়ে আমি সবসময় বলি যে কোনো কোনো ক্ষেত্রে অসচেতন রয়েছে, কিন্তু হয়েছে তো। সব বিচার তো আর বিতর্কযুক্তভাবে হয়নি, বিতর্কের সঙ্গে হয়নি। আমি সব বাদ দিলাম, 71 তো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে নাকি হয়নি? যদি হয়ে থাকে, তার বিচারের কথা কখনো বর্তমান সরকারের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে অথবা তাদের প্রতি ঘৃণা প্রকাশ করা হয়েছে? আচ্ছা, ধরুন যাকে নিয়ে বা যাদেরকে নিয়ে মিনিমাম কোনো বিতর্ক নেই, এমন কোনো যুদ্ধাপরাধীর ছবিযুক্ত ডাস্টবিন স্থাপনের সাহস কি বর্তমান সরকারে আছে? বলা হচ্ছে যে এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে। পারলে করুক তো, তারাই করুক তো একটা ডাস্টবিন এরকম যুদ্ধাপরাধীদের ছবিযুক্ত করে। দেখে তো কেমন সাহস আছে, দেখে তো 71-এর প্রতি কেমন তাদের ভালোবাসা। অথবা তারা না পারুক, অন্য কেউ যদি এই ধরনের ছবিযুক্ত ডাস্টবিন সেখানে স্থাপন করে, শফিকুল আলম সাহেবের মতন কারো সাহস কি থাকবে সেখানে ময়লা ছোড়া? থাকবে না। তার কারণ 71-এর পরাজিত শক্তির একটি বড় অংশ এই সরকারের সাথে রয়েছে। স্পষ্ট করে বলছে, আমার নামে এখন যা ইচ্ছে তা কেউ বলতে পারেন, এবং তাদেরকে প্রচন্ডভাবে ভয় পাচ্ছে। আমরা তো দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের আস্ফালন। দ্বিতীয়ত হচ্ছে, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও যদি এটি স্থাপন করে থাকে, ছাত্রলীগের মতো আচরণ তারা তো মর্মে মর্মে উদাহরণ দৃষ্টান্ত স্থাপন করছেন।
তারাও করুক তো একটা ডাস্টবিন যুদ্ধাপরাধীর ফাঁসি মানে ছবিযুক্ত করে কোনো একটা ডাস্টবিন স্থাপন করুক, দেখি কেমন পারেন। করেননি তো এখনো পর্যন্ত, পারবেনও না। এবং আগেও বলেছি, বরং ৭১কে মুছে ফেলার যে একটা সুগভীর কৌশল চলছে, তাদের বিভিন্ন কর্মকাণ্ড তো সেটিই প্রমাণ হচ্ছে। আচ্ছা, বইমেলা থেকে ৭১ কোথায় হারিয়ে গেল? ২১-এর বইমেলা, ২১-এর চেতনা থেকে ৭১-এর সৃষ্টি, একটা জনযুদ্ধর, সেই ৭১ আমরা কোথাও উচ্চারণ করছি না কেন? বইমেলাতে কবিতা উৎসব শুরু হলো, সেই কবিতা উৎসবের শুরুতে ১ মিনিট নীরবতা পালন করা হলো কাদের স্মরণে? ২৪-এর শহীদদের স্মরণে। ৭১-এর শহীদরা কোথায় যাবে? ৫২ শহীদরা কোথায় যাবে? হ্যাঁ, অন্য বক্তব্যে উচ্চারিত হয়েছে মূল জায়গাগুলোতে। আচ্ছা, মূল জায়গা আর একটা, ২১-এর বইমেলার যে মূল চত্বর বাংলা একাডেমি, সেই বাংলা একাডেমির মেইন গেটে প্রবেশ মুখে কাদের ছবি কিভাবে দেওয়া হয়েছে? এক পাশে ঠিক আছে ২১-এর ভাষা শহীদদের বা ভাষা আন্দোলনকারীদের একটা ছবি দেওয়া হয়েছে, আরেক পাশে দেওয়া হয়েছে ওই ২৪-এর গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রেখে আমাকে একটা প্রচ্ছদ বা ছবি দেওয়া হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা যখন বইমেলা উদ্বোধন করলেন, সেখানে ৭১ কোথায় গেল? ৭১ নেই। আমি যতদূর জেনেছি, দেখেছি, পড়েছি, শুনেছি। তার বক্তব্যটা কেমন ছিল? এবারে ২১-এর পটভূমিতে আমাদের নতুন দিগন্ত প্রতিস্থাপন করেছে বরকত, সালাম, শফিক, রফিক, জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহাবিস্ফোরক শক্তি। ৭১ হচ্ছে জুলাই বড় হয়ে গেল। ভাইরা, আমাদের ৭১ মূল পরিচয়, আমাদের অস্তিত্ব। এই জুলাই অভ্যুত্থানের প্রতি মানুষের সম্মান ছিল, গভীর মমতা ছিল, সেটা তো তারাই এইভাবে বিতর্কিত করছে। এখন জুলাই অভ্যুত্থানকে মানুষ অনেকখানি তাদের কাছে বিতর্কিতভাবে উপস্থাপিত হচ্ছে বা তারা মনে করছে। তিনি কি বলছেন? অর্ধ শতাব্দী পর এই মহাবিস্ফোরণ গণ অভ্যুত্থানে দেশ পাল্টে দিল। এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রথিত করে দিয়ে গেল। বেশ ভালো কথা, আমরা কেউ অস্বীকার করছি না। ৫২ থেকে একবারে ৫০ বছর পরে এসে ৫২ বছর, মানে আমি এই হিসাবটাও মিলাতে পারছি না যে তিনি অর্ধ শতাব্দী বলছেন